আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, দেশের প্রধান রাজনৈতিক দল, সংসদে প্রধান বিরোধী দল এবং রাজপথেও এই মুহূর্তে বিএনপির সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী। জামাতের যে মতিগতি, এটা আমরা বুঝতে পারছি না। স্বয়ং প্রধানমন্ত্রী তাদেরকে গুপ্ত শক্তি হিসেবে নানা রকম, যাকে বলা হয় টিটকারি এবং নানা রকম বাক্যবান্তি নিয়ে ছুড়ে দিচ্ছেন। আবার তারা যে কোনো কাজ করতে পারে, তাদের পক্ষে যে কোনো কর্ম করা সম্ভব। ইতিমধ্যে বাংলাদেশে এরকম একটা পরিবেশ পরিস্থিতি, এরকম একটা ভাবমূর্তি তৈরি হয়ে গেছে। এটা যেভাবে সত্য, আবার একই সঙ্গে বিএনপির ভেতরে এবং বাইরে একটা বিশাল শ্রেণী রয়েছে যাদের বিশ্বাস যে জামাত আসলে কিছুই করতে পারে না। জামাতের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা হলো একটা, যাকে বলা হয় ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর মতো একটা ক্ষমতা। যত বর্ষণ করে তত গর্জন করে না, বা যত গর্জন করে তত বর্ষণ করে না। এই যে প্রবাদ বাক্য, এই প্রবাদ বাক্যটির সঙ্গে জামাতের ভীষণ রকম মিল আছে। আপনারা জানেন যে 2013 এবং 14 সনে সরকার বিরোধী প্রবল আন্দোলন হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, জামাত এবং বিএনপি। ঠিক ওই সময়টিতে বিএনপি কায় মনোবাক্যে নির্ভর করেছিল জামাতের উপর, তাদের সাংগঠনিক ক্ষমতা, এবং তারা মনে করত বিএনপি ওই সময় যে সারা বাংলাদেশে তাদের যে ক্যাডার ভিত্তিক রাজনীতি আছে, তাদের যে অর্থ আছে এবং আরও অনেক ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়ে 2014 সনে যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনটি মূলত তারা ঠেকিয়ে দিতে পারবে। সেই নির্বাচন ঠেকানোর জন্য যা কিছু করা দরকার বিএনপি করেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের নির্ভরতা ছিল জামাতের প্রতি। এরপরে যখন আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলো, তারপর আরেকটি জ্বালাও পোড়াও হলো। সেই জ্বালাও পোড়াও আন্দোলনের নেতৃত্বে ছিল মূলত জামাত। বেগম জিয়া তখন জীবিত এবং তিনি সর্বান্তকরণে বিশ্বাস করতেন যে জামাত কিছু একটা করতে পারবে এবং তাদের সেই ক্ষমতা আছে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে অবরোধ চলছিল। সেই অবরোধের পর্যায়ে সারা বাংলাদেশে কী না হয়েছে, এবং আওয়ামী লীগ অত্যন্ত স্মার্টলি সে বিষয়গুলো হ্যান্ডেল করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছিল, এবং একই সঙ্গে জামাতকে আর বাড়তে দেয়নি। ফলে 2016, 17, 18 এই 3টি বছর জামাতের জীবনে সরকারের পক্ষ থেকে রীতিমতো একটি, যাকে বলা হয় সুনামি, নেমে এসেছিল। একে তো যুদ্ধাপরাধের বিচার নামে জামাতের যারা কর্তা ব্যক্তি তাদেরকে ফাঁসিতে চড়ানো হয়েছিল। অন্যদিকে যারা জামাতের ফাইন্যান্সার ছিলেন, ডোনার ছিলেন, সেটা মধ্যম স্তরের বা প্রান্তিক স্তরের দোকানদার থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায়ে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সবাইকে সরকার টার্গেট করে। তাদের ব্যাংক, বিমা, দোকানপাট, তারপর অফিস, আদালত, সব জায়গাতে সরকার হানা দেয়। ফলে পুরানা পল্টন, মগবাজার, পুরনো ঢাকা, গুলিস্তান, এ সমস্ত এলাকাতে যে সকল মার্কেট আছে, সেখানে জামাতের অনেক ব্যবসায়ী ছিল, ছোট ব্যবসায়ী, সমবায়ের ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা সহ আরও অনেক কিছু। সরকারি নজরদারি, সরকারি হামলা, সরকারি মামলার কারণে তাদের সকল ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি ছোট একটা জুতার দোকান কোনো জামাতের মালিক যে জুতার দোকানের মালিক চালাতেন, সেটার উপরও আওয়ামী লীগ সরকার রীতিমতো হামলে পড়ে। এর ফলে কি হলো, জামাতের যে অর্থনৈতিক ভিত্তি সেটি তছনছ হয়ে যায়। তাদের ইসলামী ব্যাংক হাসপাতাল, তাদের ইবনে সিনা ট্রাস্ট, তাদের ইসলামী ব্যাংক থেকে শুরু করে সব কিছু। ফলে বলতে গেলে 2018 সনের পর জামাত একটা
মানে সত্যিকার অর্থে একটা গুপ্ত রাজনীতিতে তারা একটা পারঙ্গমতা অর্জন করে। সরকারের সাথে কোনো কন্ট্রাডিকশন না গিয়ে, কোনো কনফ্লিক্টে না গিয়ে সরকার যা কিছু করছে ওটাকে মেনে নিয়ে বিকল্প পন্থায় বা পদ্ধতিতে তারা শক্তি অর্জন করতে করতে দেখা গেল শেখ হাসিনা যখন একেবারে ক্ষমতার শীর্ষে পতনের আগে আগে তখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, বিচার অঙ্গন, এমনকি সেনাবাহিনীর মধ্যে জামাত এবং জামাত মাইন্ডেড যারা লোকজন তাদের যে বিস্তার এবং বিস্তৃতি ব্যাপকভাবে তারা ঘটিয়ে ফেলল। এবং তারা শুধুমাত্র এখানে ঘটানো থেকে শুরু করা নয়, দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পত্রিকাগুলো, সংবাদপত্র সব জায়গাতেই তাদের একটা প্রচ্ছন্ন প্রভাব তৈরি হয়ে গেল। এর প্রেক্ষিতে যখন শেখ হাসিনার পতন হলো, সঙ্গে সঙ্গে ডক্টর ইউনূস যে ক্ষমতায় এলেন, তাকে সব রকম লজিস্টিক সাপোর্ট দেওয়ার মতো মেশিন অ্যান্ড মেশিনারিজ অথবা যে ধরনের মেধা দরকার, প্রকল্প দরকার, লোকবল দরকার, সব কিছু নিয়ে জামাত বন্ধুত্বের যে হাত বাড়ালো ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি মনে করলেন এই বিপদের দিনে এটা তার জন্য একটা বিরাট সাহারা বা সহায়। তো জামাতের সেই সহায় এবং সহযোগিতা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কিছুদিন ভালোই চলছিলেন। কিন্তু সমস্যা হয়ে গেল, সারা বাংলাদেশে চাঁদাবাজি, একের পর এক মব ইত্যাদি কারণে পুরো পরিবেশ পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবং ঠিক ওই সময়টিতে জামাত হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছে, কিন্তু তারা মানে আইদার সরকার অথবা জামাত, তারা প্রশাসনে, জনমত গঠনে এবং দেশের মানুষকে সরকারমুখী করে রাখা অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বিশ্বস্ত রাখার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারেনি। এর ফলে কি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে তিনি বিএনপির সঙ্গে একটা সমঝোতায় এলেন, যেটি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লন্ডন বৈঠক হলো, সেই লন্ডন বৈঠকের আগে কল্পনাও করা যেত না। তিনি লন্ডন থেকে ফিরে এসে মোটামুটি রাতারাতি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি উল্টে গেলেন। ঠিক সেই সময়টাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ন্ত্রণে রাখার জন্য জামাত মাঝে মধ্যে হুঙ্কার দিত, বড় বড় কথা বলতো, এবং তাদের যে সকল প্রক্সি টিম ছিল রাজনীতিতে, যেটা এখনও আছে, সেই প্রক্সি টিমের মাধ্যমে তারা নানা রকম বিভ্রান্তি তৈরি করা শুরু করলো। তারা কখনো জোট করলো, রাজনৈতিক জোট, কখনো বিএনপির একেবারে কিচেনে, রান্নাঘরে তাদের নিজেদের লোক ঢুকিয়ে দিল এবং সেই লোকগুলো এখনও আছে। এরপর রাজনীতির ময়দান গরম করার চেষ্টা করলো, ডক্টর ইউনূসকে আবার বাগিয়ে আনার চেষ্টা করলো, কিন্তু আসলে হলো না। অবশ্য হতে পারত যদি যেটা উসমান হাদির যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটি না ঘটত, আর হত্যাকাণ্ডের পরবর্তীতে প্রথম আলো ডেইলি স্টারে আগুন লাগানো থেকে শুরু করে জামাতের যে সকল পেইড এজেন্ট রয়েছে দেশের বাইরে, তারা জামাতকে বেশি উপকার করতে গিয়ে সে সকল ইউটিউবাররা, সে সকল ফেসবুকাররা, তারা পুরো দেশটাকে এতটা উত্তাল করে তুলল এবং জামাতের দীর্ঘদিনের যে একটা নরম সরম একটা ভাবসাব ছিল, সেই ভাবসাবকে রীতিমতো একটা উগ্রতায় তারা পরিণত করে ফেললো এবং জামাত মুহূর্তের মধ্যে একটা বন্ধুহীন দলে পরিণত হলো। ঠিক সেই অবস্থাতে যখন বিএনপি ক্ষমতায় এলো বা বিএনপি নির্বাচনে আসার ঘোষণা দিল, নির্বাচনের আসলে রেজাল্টের আগের দিন পর্যন্ত জামাত এবং তাদের যারা লোকজন আছে তারা কিন্তু একটা ভাইব তৈরি করে রাখতে পেরেছিল। কিন্তু নির্বাচনের ফলাফল যথেষ্ট ভালো হয়েছে আমার দৃষ্টিতে, জামাতের এবং জোটের। কিন্তু যে কৌশল তারা অবলম্বন করতে চেয়েছিল, সেই কৌশলটা আসলে হয়নি। যেভাবে চরমোনাই এবং ইসলামিক দলগুলোকে নিয়ে তারা একটা ঐক্য করার চেষ্টা করেছিল, আর যেভাবে এনসিপি বিএনপির সঙ্গে ঐক্য করার চেষ্টা করেছিল, ওভাবে যদি হতো তাহলে সেক্ষেত্রে
জামাতের যাকে বলা হয় যে ফলাফল, সেটা একটা অন্যরকম ফলাফল হতে পারত। ২ নম্বর হলো যে জামাত যে এখন বিরোধী দলে আছে, সেই বিরোধী দলটাও যদি তারা বিরোধী দলে আসতো চরমোনাইয়ের সঙ্গে, সেটা অনেক শক্তিশালী হতো। আবার অন্যদিকে যদি এনসিপির যারা লোকজন রয়েছে তারা বিএনপির সঙ্গে থাকতো, তাহলে এই যে বৃহৎ যে শক্তিটি, এই বৃহৎ শক্তিটি বিএনপির মধ্যে বিলীন হয়ে যেত। কিন্তু এখন যেটা হলো যে এনসিপিকে তারা নিজেদের মতো নিয়ে নিয়েছে। এক্ষেত্রে এনসিপির তো আসলে আলাদা কোনো সত্তা বা আলাদা কোনো শক্তি নেই, কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখতে হচ্ছে, তাদেরকে প্রমোট করতে হচ্ছে একটা বিকল্প শক্তি হিসেবে। এতে করে জামাতের যে শক্তি সেটা কমে যাচ্ছে, এনসিপির শক্তি ক্রমশ বেড়ে যাচ্ছে, এবং এনসিপিকে সরকারের যারা লোকজন তারা আবার বিভিন্নভাবে টানাটানি করার চেষ্টা করে জামাতকে দুর্বল করার চেষ্টা করছে। তা এরই মধ্যে সুদূর দিল্লি থেকে শেখ হাসিনা বারবার কলকাঠি নেওয়ার চেষ্টা করছে, আর জামাত বারবার বিএনপিকে ভয় দেখাচ্ছে যে বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে শেখ হাসিনা ঢুকে পড়বে, ভারত আওয়ামী লীগে ঢুকিয়ে পড়বে, আমাদের সঙ্গে সমঝোতা করে থাকুন। আবার বিএনপিও যে কাজটি করছে সেটি হলো যে জামাতকে বলছে আপনারা শান্ত থাকুন, যা পেয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকুন এবং আমাদের সঙ্গে বাড়াবাড়ি করবেন না। যদি বাড়াবাড়ি করেন তাহলে আমরা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করব, রাজনীতিতে তাদেরকে পুনর্বাসিত করব, এভাবে বলেনি, মানে মেসেজ ইজ গোয়িং ইন দ্যাট ওয়ে। আচ্ছা, তো এভাবে যখন চলছে, সরকারের মাত্র 1.5 মাস বয়স, এই 1.5 মাসের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। জামাত কিন্তু কোনো ঘটনাটাই সেই ধামাচাপা দেয়নি, তারা প্রতিটি ঘটনায় রেসপন্ড করেছে। এবং এই রেসপন্ডের মধ্যে সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো তারা যখন যেভাবে প্রয়োজন সেভাবে হুমকি দিয়েছে, জোরে কথা বলেছে, রাজপথ গরম করার চেষ্টা করেছে, আন্দোলন করার চেষ্টা করেছে, এবং আন্দোলন করে সারা বাংলাদেশ মানে যাকে বলে উল্টে দেওয়ার মতো শক্তিমত্তা প্রদর্শন করার চেষ্টা করেছে। জামাত এবং এনসিপির যারা লোকজন তারা সরকারকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে শেখ হাসিনার মতো একটা শক্তিশালী সরকারকে তারা ক্ষমতার থেকে তাড়িয়ে দিয়েছে। কাজী সে তুলনায় বিএনপির কোনো দলই নয়, বিএনপির যে সরকার সেটা কোনো সরকারই নয়। কাজী তারা অতীতের যে কোনো সময় সে শক্তিশালী এবং তারা যে কোনো সময় এই সরকারকে ফেলে দিতে পারে। তো আমরা যারা সাধারণ দর্শক তারা এই জামাতের হুঙ্কারে যখন দেখি যে বোধহয় বাংলাদেশের অবস্থা ভালো যাবে না, জামাতে এখনই বিরাট কিছু করে ফেলবে, তারা যে রাজপথে আন্দোলন ডেকেছে এই আন্দোলন ছড়িয়ে পড়বে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, কিন্তু জামাত মুহূর্তের মধ্যে তাদের কণ্ঠ নামিয়ে আবার সুরেলা শব্দে, মিহি গলায়, চিকন গলায় তারা আবার সরকারের গুণগান করছে, পার্লামেন্টকে সচল রাখার চেষ্টা করছে। এবং এই যে মাছ ধরি মাছ নাশুই প্রাণী, এইরকম একটা রাজনীতির মাধ্যমে আমাদের যে রাজনীতি এবং সরকার তাদেরকে তারা যথেষ্ট বিব্রত এবং যথেষ্ট দুর্বল করে ফেলছে ডে বাই ডে। ফলে এই যে জামাতের যে আপনি দেখবেন যে একটা এলাস্টিসিটি থাকে, আপনি সবসময় খুব জোরে কথা বলবেন, ক্রাউড দেখাবেন, লাউড ভয়েস করবেন, ইট মিনস আপনি দুর্বল ব্যক্তি। আবার জোরে কথা বলবেন না, অতিশয় ভদ্রতা দেখাবেন, এটাও কিন্তু ভালো লক্ষণ নয়। কিন্তু আপনি সময় মানে প্রয়োজনের সময় আপনি আপনার কণ্ঠকে একদম 18 স্কেলে নিয়ে যেতে পারেন, আবার প্রয়োজনে